অনেক প্রতীক্ষার পর আজকে মায়াকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। চেনা বাড়ির আঙিনায় পা রাখলেও মায়ের পৃথিবীটা এখন পুরোপুরি বদলে গেছে। এখন তার একমাত্র সঙ্গী এই হুইল চেয়ার। তাকে যখন হুইল চেয়ারে বসিয়ে বাড়ির ভেতরে ঢোকানো হলো, চারপাশটা মুহূর্তের জন্য থমকে গেল। মায়ের বিষণ্ণ দুটো চোখ ঘরের প্রতিটি কোণে একবার ঘুরে এলো। সে নিজের হারিয়ে যাওয়া দিনগুলোকে খুঁজে বেড়ালো। তবে বাড়ির আবহাওয়াটা আজ অন্যরকম। আগামীকাল মায়া আর লিওনের গায়ে হলুদ। হায়ার্স ম্যানশনে সেজে উঠেছে বর্ণিল সাজে। আলোকসজ্জায় ঝলমল করছে চারপাশ। বিয়ের আয়োজন চলছে, অথচ মায়া হুইলচেয়ারের চাকার মৃদু খসখস শব্দটা সে আনন্দের ঘরে এক ফোঁটা বেদনার মতো ঝরে পড়ছিল। লিওন আপ্রাণ চেষ্টা করছিল চারপাশের পরিবেশটা স্বাভাবিক রাখতে। সে মায়ের হুইলচেয়ারের পাশে এসে দাঁড়ায়, তারপর মায়ের চুলে আলতো করে হাত বুলিয়ে নিচু গলায় বলল, সব ঠিক হয়ে যাবে মায়া, কাল আমাদের গায়ে হলুদ, দেখবে সবাই কত খুশি হবে। মায়া লিওনের মুখের দিকে তাকিয়ে একটুখানি হাসার চেষ্টা করলো, কিন্তু চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জলটুকু সে কিছুতেই লুকাতে পারল না। সকাল পেরিয়ে দুপুরের খাবারের সময় ডাইনিং টেবিলের পরিবেশটা ছিল বেশ অন্যরকম। মায়ের দুর্ঘটনার ঘোর আর কালকের গায়ে হলুদের আয়োজন, সবটা মিলিয়ে সবার মনেই একটা চাপা অস্বস্তি কাজ করছিল। লিওনের বড় বোন অ্যামেলিয়া আর তার স্বামী রুদ্রনীল ভইয়াও ছিল ডাইনিং টেবিলে। পুরো টেবিলে নীরবতা বিরাজমান। খাবার খাওয়ার শব্দ ছাড়া কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন মনের ভেতরের অস্থিরতাটুকু লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল। খাবারের ফাঁকে লিওনের বাবা আর্থার হায়াস গল্পের মোড় ঘুরিয়ে রুদ্রনীলের ব্যবসার দিকে কথা তুললেন। তিনি রুদ্রর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, নীল, তোমার ব্যবসার কি খবর? ইদানিং তো শুনছি লন্ডনের দিকে বেশ ব্যবসা বাড়ছে, ব্যস্ততাও বাড়ছে শুনছি। রুদ্রনীল মৃদু হেসে গ্লাসে একটা চুমুক দিয়ে বলল, সব মিলিয়ে বেশ ভালোই চলছে ড্যাড। ইম্পোর্টেন্ট এবং এক্সপোর্টের কাজগুলো এখন বেশ ছড়িয়ে পড়েছে চারদিকে। বিশেষ করে লন্ডন আর দুবাইয়ের বাজারে নতুন কিছু প্রোডাক্ট শুরু করছি। এত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি সবটা সামলে নিতে। রুদ্রর কথায় লিওনের বাবা আশ্বস্ত হলেন। তারপর ব্যবসার হালচাল আর দেশের পরিস্থিতি নিয়ে বেশ কিছুক্ষণ চলল তাদের কথোপকথন। কিন্তু টেবিলের এক কোণে হুইলচেয়ারে বসে থাকা মায়া আর তার পাশে লিওনের নীরবতা আড্ডার সেই হালকা আমেজটুকুতেও একটা বিষণ্ণতা ছায়া ফেলছিল। লিওন মাঝে মাঝে মায়ের খাবারের দিকে খেয়াল করছিল, আর অ্যামেলিয়া একদৃষ্টিতে তাকিয়েছিল মায়ের দিকে। চোখে মুখে এক রাস মমতা। উৎসবের পরিস্থিতি আর ব্যবসার সব আলোচনার আড়ালে পরিবারের প্রতিটি মানুষ এক মুহূর্তে নিজের ভেতরের এই কঠিন সময়টাকে বয়ে বেড়াচ্ছিল। অ্যামেলিয়া আর রুদ্রনীলের বিয়ের 3 বছর হতে চলল। ভালোবাসা বাঁধনে জড়ানো তাদের এই সম্পর্ক ভিত্তি আজও বেশ মজবুত। তবে তাদের সুখী দাম্পত্যে একটি গভীর বেদনা ছায়া আছে, চিকিৎসকদের সেই কঠিন রায়। শারীরিক জটিলতার কারণে অ্যামেলিয়া কোনোদিনও মা হতে পারবে না। এই এক সত্যই তাদের হাসিখুশি সংসারে এক টুকরো অন্ধকার হয়ে জমে আছে। শুরুতে এই খবরটা অ্যামেলিয়াকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। নিজের অক্ষমতার কথা ভেবে সে কত যে রাতে চোখের জলে বালিশ ভিজেছে তার ইয়ত্তা নেই। আর বারংবার মনে হতো রুদ্র জীবনে পূর্ণতা দিতে সে বুঝি ব্যর্থ। কিন্তু রুদ্রনীল ছিল পাথরের মতো অচল। সে কোনোদিনও অ্যামেলিয়ার প্রতি অবহেলা তো দূরের কথা, কোনোদিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকে কষ্ট পেতেও দেয়নি। ডাইনিং টেবিলের সেই আপেলের আলাপের সময় রুদ্র যখন ব্যবসার কথা বলছিল, অ্যামেলিয়া আর চোখে তার স্বামীর দিকে তাকালো। রুদ্রর গলার স্বর, তার চোখে অ্যামেলিয়ার প্রতি থাকা সেই অগাধ ভরসা, সবই যেন বুঝছিল সে। 3 বছর আগে তাদের ভালোবাসা কতটা গভীরে শেকড় গেঁথেছে। রুদ্রনীলের বিশ্বাস পূর্ণতা কেবল সন্তান দিয়ে আসে না, বরং মনের মিল আর একে অপরের প্রতি অটুট বিশ্বাসই হলো তাদের আসল সার্থকতা। অ্যামেলিয়া জানে পৃথিবীর বাকি সবাই হয়তো তাকে করুণা চোখে দেখবে, কিন্তু রুদ্রর কাছে সে আজকের দিনের আগের মতোই অমূল্য। দুপুরে খাবার শেষ করে রুদ্র অ্যামেলিয়া নিজের হাতের ওপর নিজের আলতো করে হাত রাখলো। একজনের হাতের ওপর আরেকজন হালতো করে হাত রাখলো। ডাইনিং টেবিলের এই হইচই আর ভিড়ের মাঝে তাদের এই নীরব স্পর্শটুকুই এক পরম শান্তির আবেশ তৈরি করে রেখেছিল। সব কোলাহল ছাপিয়ে তারা একে অপরকে নতুন করে আশ্বাস দিচ্ছিল যে পৃথিবীর সব পূর্ণতা তাদের এই হাতের স্পর্শেই সীমাবদ্ধ। সন্ধ্যা নামতেই লন্ডনের আকাশ ভারী হয়ে এলো। আবহাওয়া হয়ে উঠল গম্ভীর। আজ হিয়া আর আরমান খানের মুখোমুখি হওয়ার দিন। নিজেকে খুব যত্ন করে সাজিয়ে তুলেছে হিয়া। তার সাজ লাবণ্য
তার সাজে আজ লাবণ্যের চেয়ে সাহসিকতায় বেশি স্পষ্ট। সে ভালো করে জানে তার এই প্রতিটি চাহনি, তার উপস্থিতি আরমান খানকে মন্ত্রমুগ্ধ করতে বাধ্য। আর এই সাজগোজের উদ্দেশ্য পরিষ্কার, আরমানকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনা আর তাকে আকর্ষণে জালে আরও শক্ত করে বেঁধে ফেলা। হিয়া যাবে সাথে ইভানা। ব্লু স্টার ডায়মন্ডের প্রতিটি প্রস্তুতি একদম চূড়ান্ত। হোটেলের বাইরে কড়া নিরাপত্তা দাঁড়িয়ে থাকা মার্ক। হিয়ার স্পষ্ট নির্দেশ, বাইরে থেকে পুরো পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, সামান্য ত্রুটি যেন না হয়। হিয়ার প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিচ্ছে। আরমান খান আর তার দাবার বোর্ডের একটা খুঁটি হয়েই থাকবে, সেটা তার মূল্য লক্ষ্য। ওইদিকে আসাদ খান ইতিমধ্যে লন্ডনে পৌঁছে গিয়েছে। ছেলের সাথে মিলিয়ে তিনিও পুরোপুরি তৈরি। দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতার ঝুলি থাকা সত্ত্বেও হীরা উদ্ধারের এই রোমাঞ্চ তাদের দুজনকে বেশ উত্তেজিত করে তুলেছে। হোটেলের সেই নিরাপত্তা সুইটে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে হিয়ার জন্য। হোটেলের এই সুইটের দরজাটা কখন খুলবে, কখন ভেতরের কি পরিস্থিতি তৈরি হবে, তা কেউ জানে না। সন্ধ্যা নামার সাথে সাথে হোটেল চত্বরে এসে থামলো হিয়ার গাড়ি। লন্ডনের রাজপথে নজর কাড়া সেই ঝকঝকে কালো রোলস রয়েস ফ্যান্টাস থেকে হিয়া যখন নামলো, তাকে তখন আকর্ষণীয় আর ভীষণ রকমের সুন্দর দেখাচ্ছিল। হিয়া অপেক্ষায় থাকা আরমান খান এতটা উৎসুক ছিল যে সে নিজে দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই আরমান খান কয়েক মুহূর্তের জন্য স্থবিত হয়ে গেল। হিয়া সেজেছে অসম্ভব বোল্ড আর আবেদনময়ী লোকে, যা সে কাউকে নিমেষে মন্ত্রমুগ্ধ করে ফেলার জন্য যথেষ্ট। আরমানের আকাঙ্ক্ষা শুধু সেই কাঙ্ক্ষিত ব্লু স্টার ডায়মন্ডের ওপর আটকে রইল না, তার চেয়ে বেশি নেশা ভরার চোখে সে তাকিয়ে রইল হিয়ার দিকে। হীরাটা এখন তার কাছে গৌণ, আসল কারণ হয়ে দাঁড়িয়েছে হিয়া নিজেই। হিয়ার রূপে সম্মোহিত হয়ে আরমান এক ঘোরে জগতে হারিয়ে গেল। সে বুঝতে পারল এই মেয়েকে শুধু ব্যবসার কাছে নয়, অন্যভাবেও তার নিজের কাছে প্রয়োজন। হিয়ার ঠোঁটে এক কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি, যা বলে দিচ্ছে সে তার ফাঁদ ঠিক মতো পেতেছে। পেছন থেকে ইভানা সবটুকু খেয়াল করছিল। তার হোটেলের বাইরে মার্ক সতর্ক চোখে চারপাশটা পর্যবেক্ষণ করছিল। হিয়া আত্মবিশ্বাসের সঙ্গে হোটেলের ভেতরে পা রাখলো, আর তার ঠিক পাশেই সমনের মতো দাঁড়িয়ে গেল আরমান খান, যার কাছে এই পুরো পৃথিবীটা হিয়ারের চাহনিতে থমকে গেছে। হোটেলের বিলাসবহুল সুইটে পা রাখতেই আসাদ খানের নজর থমকে গেল। আরমান বলেছিল হিয়া ও ভাইপারের চেহারায় অসম্ভব মিল, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে ভাইপারকে দেখতে আসাদ খান স্তব্ধ হয়ে গেলেন। তার দীর্ঘ অভিজ্ঞতায় চোখ পরকে পুরো দৃশ্যপট বিশ্লেষণ করে ফেলল। চেহারায় হিয়ার সাথে মিল থাকলেও ভাইপারের ব্যক্তিত্ব, চোখের তীক্ষ্ণ চাহনি আর দেহভঙ্গিতে হিয়ার সাথে আকাশ পাতাল তফাৎ। হিয়া অত্যন্ত সাবলীল আর গাম্ভীর্য পদক্ষেপে ভেতরে প্রবেশ করলো। তার ছায়াসঙ্গী হয়ে রইল ইভানা। রুমটা মুহূর্তের মধ্যেই হিয়ার ভারী ব্যক্তিত্বের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আসাদ খান নিজেকে সামলাতে পারলেও অদৃশ্য এক অস্থিরতায় কুঁকড়ে গেলেন। মনে হচ্ছিল চোখের সামনে হিয়ার রূপ কোনো এক নারী দাঁড়িয়ে রয়েছে এবং তার গভীরে লুকিয়ে আছে এমন কোনো অজানা রহস্য, যা আসাদ খানের অভিজ্ঞতার পরিধিকেও ছাড়িয়ে দিচ্ছে। আরমান খানের ঘোর এখনও কাটেনি। সে উত্তেজনার অতিসত্ত্বে বাবাকে বলল, বাবা, এই হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল ক্রিমিনাল, ভাইপার। আসাদ খান নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছিল। মুখে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। তার দৃষ্টি বারবার ভাইপারের শান্ত অথচ তীক্ষ্ণ চোখের দিকে আটকে যাচ্ছিল। তিনি কিছুতে বুঝতে পারছিলেন না এই রূপের হুবহুমূল কি কেবলই কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর আড়ালে অন্য কোনো গভীর ষড়যন্ত্রের জাল বুনে রেখেছে কেউ। আর আসমান ও আসাদ খান সোফায় গিয়ে বসলো। টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে দামি ওয়াইন আর সিগারেট। আসাদ খান ভাইপারের কাজের দক্ষতায় খুব প্রশংসা করলেন। গ্লাসে চুমুক দিয়ে তিনি বেশ উৎসাহ নিয়েই বললেন, সত্যি বলছি ভাইপার, আজ পর্যন্ত লন্ডনে কোনো পুলিশ বা গোয়েন্দা তোমাকে এক পলক দেখার সুযোগও পায়নি। তোমাকে এভাবে সামনাসামনি পাওয়াটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা সত্যি ভাগ্যবান। হিয়া কোনো কথা বলল না, শুধু ঠোঁটের কোণে এক চিলতে শীতল হাসি আর রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। সে সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসলো। তার প্রতিটি নড়াচড়া ছিল এক ধরনের রাজকীয় অভিজাত্য। আরমানের ঘোর তখনও কাটেনি। সে মন্ত্রমুগ্ধের মতো ভাইপারের দিকে তাকিয়েছিল। হিয়ার এই রূপের জাদুতে সে পুরোপুরি মাতাল। আরমান বাবার দিকে আর চোখে তাকিয়ে বলল, বাবা, সত্যি বলছি, আমি ভেবেছিলাম ভাইপার নিশ্চয়ই কোনো দুর্ধর্ষ পুরুষ ক্রিমিনাল হবে, কিন্তু এমন একজন সুন্দরী নারীকে সামনে দেখে আমার মাথায় কাজ করছে না।
এত সুন্দর কেউ যে আন্ডারওয়ার্ল্ডের এত বড় লিডার হতে পারে এটা বিশ্বাস করাই কঠিন। ইভানা একপাশে দাঁড়িয়ে নির্বিকার মুখে সব শুনছিল। হিয়া তার আঙুলের ডবায় নড়া সিগারেটটা মৃদু টোকা দিল। সে জানতো আরমানের এই মুগ্ধতা আর দুর্বলতা হবে তাদের পতনের শুরুর ধাপ। ভাইপারের রহস্যময় নীরবতা আসাদ খানকে বেশ অস্বস্তিতে ফেলে দিল। তিনি সোফায় একটু নড়েচড়ে বসলো। হিয়া তার হাতের ব্যাগটি ধীরে ধীরে খুলল। মখমলে ছোট বক্স থেকে বের হয়ে এলো সেই প্রতীক্ষিত ব্লু স্টার ডায়মন্ডটা, যার নিচে আলোয় কক্ষের অন্ধকার কোণে আভা ছড়িয়ে দিল। হিয়া সেটা টেবিলের উপর রাখতেই আরমান একেবারে স্থির হয়ে গেল। তার চোখের পলক ফেলার ক্ষমতাটুকু হারিয়ে গেল। হিয়া ঠিক যখন হিয়ারটি আরমানের দিকে এগিয়ে দেওয়ার জন্য হাত বাড়ালো, আরমান ঝট করে তার হাতটা চেপে ধরে মৃদু হেসে বলল, 1 মিনিট ভাইপার, হীরাটা দেওয়ার আগে একটা কথা বলা দরকার। আসলে ডায়মন্ডটি কেনার ব্যাপারে আমরা অন্য এক ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করে ফেলেছি। আসল ক্রেতা তিনি। হিয়া ভ্রুকুচকে আরমানের দিকে তাকায়। তার চোখে তখন সামান্য বিস্ময় আর অস্বস্তি। সে কল্পনা করতে পারেনি এই চুক্তির মাঝে তৃতীয় কোনো পক্ষ থাকতে পারে। কিছু গম্ভীর গলায় হিয়া জিজ্ঞাসা করলো, তুমি তো আমাকে আগে বলনি যে এখানে অন্য কেউ জড়িত আছে। কে সেই ব্যক্তি? আরমান খান সোফা থেকে উঠে ধীর পায়ে জানলার দিকে এগিয়ে গেল। তার চোখে তখন জয়ের নেশা। ঘড়ির কাঁটার দিকে একবার তাকিয়ে শীতল শীতল কণ্ঠে বলল, তিনি গাড়ি থেকে নেমে পড়েছেন। এই তো কিছুক্ষণের মধ্যেই তিনি রুমে ঢুকবেন। আমাদের আসল ডিলটা আসলে তার সাথে। পুরো কক্ষে টানটান উত্তেজনা। ইভানা মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে সোজা হয়ে দাঁড়ায়। হিয়া বাইরের দিকে স্থির হয়ে বসে থাকলেও তার মস্তিষ্কের ভেতর তখন বিদ্যুৎ গতিতে নতুন ছক কাটা শুরু হয়ে গেছে। সে হতে পারে এই রহস্যময় ক্রেতা যার জন্য আরমান খান এত বড় ঝুঁকে নিল। আরমানের ফোনটা বেজে উঠতে সে এক চিলতে হেসে ইশারা করলো। ফোন রিসিভ করে কথা বলতে বলতে সে দরজা খুলতে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই করিডোরের ভারী পায়ের আওয়াজ শোনা গেল। হিয়া বাইরের দিক থেকে উদাসীন ভঙ্গিতে বসে থাকলো। তার ভেতরটা তখন সে রহস্যময় ক্রেতা দেখার তীব্র অপেক্ষায় ছিল। কিন্তু দরজা খুলে যিনি ভেতরে ঢুকলেন তাকে দেখে সাথে সাথে হিয়ার পুরো পৃথিবীটা এক ঝটকায় থেমে গেল। মাথার ভেতরটা বনবন করে ঘুরছে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে গেল। শ্বাস নিতে রীতিমতো কষ্ট হচ্ছে। সে বুঝতে পারল প্যানিক অ্যাটাক শুরু হয়ে যাচ্ছে। হিয়ার পা কাঁপছে। হাতের মুঠো থেকে সিগারেটের ছাই ঝরে পড়ল কার্পেটের ওপর। আগন্তুক এসে তা ঠিক উল্টো দিকে সোফাটায় বসলো। ব্যক্তিও হিয়াকে দেখে পুরোপুরি পাথর হয়ে গেছে। মনে হলো চোখের সামনে অবিশ্বাস্য কিছু দেখছে। আরমান খান যখন প্রসঙ্গ তুলল, সেই গেস্টের কাঁধে হাত রেখে গর্ব ভরে বলল, তুমি যে ভাবছো কিন্তু সে তা নয়। এ হলো সেই দুর্ধর্ষ ভাইপার যাকে ধরতে ইন্টারপোলের পর্যন্ত হিমশিম খাচ্ছে। ভাবো তো, এত কড়া নিরাপত্তা ভেদ করে সে কিভাবে ডায়মন্ডটি চুরি করেছে। হেয়ার পাথরের মতো স্থির হয়ে আছে। সে মুখ নিচু করে বসে আছে যাতে কেউ তার চোখের স্থিরতা দেখতে না পারে। তার পুরো শরীর এখন ভয়ে কাঁপছে। গেস্ট অপলক দৃষ্টিতে ভাইপারের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভাইপারের গলার কাছে শব্দ আটকে আছে। পরিস্থিতি সামলে নিতে এবং নিজেকে আড়াল করতে হিয়া এমনভাবে আড়ষ্ট স্বরে বলল, আমি আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কথাটা শেষ করে সে এক মুহূর্ত দেরি না করে আসাদ খান এবং আরমান খানের কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে টলমটল পায়ে ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। ভেতরে ঢুকে ছিটকিনি আটকে সে ধপ করে মেঝের উপর বসে পড়ল। ওয়াশরুম এক ঝটকায় আলো হিয়ার চোখের সামনে ঝাপস হয়ে এলো। সে বেসিনের এক কোণে গুটসুটি মেরে বসে পড়েছে। শরীরটা তার থরথর করে কাঁপছে। 7 বছর আগে সেই ভয়ানক স্মৃতি যে এতদিন সে মনের অন্ধকার কোণে শিকল দিয়ে আটকে রেখেছিল আজ ঠিক জ্বলন্ত হয়েও উঠে এসেছে। সেই মানুষটির চোখের দিকে তাকানোর সাথে সাথে হিয়ার মনে হলো সে আর সেই দুর্ধর্ষ ভাইপার নেই। সে এখন এক অসহায় হিয়া যে 7 বছর আগে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছিল। তার কানে আছে সেই পুরনো আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। এতদিন সে নিজেকে পাথর করে গড়ে তুলেছে। পৃথিবীর সব শক্তির শক্তিশালী মানুষ হয়ে চোখে চোখ রেখে কথা বলেছে। কিন্তু আজ এই লোকটিকে দেখার পর তার সমস্ত আত্মবিশ্বাস বালির বাঁধের মতো ধসে পড়তে যাচ্ছে। হিয়া নিজের নিজের কামড়ানোর ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরল। নখ দিয়ে নিজের হাতের আঙ্গুল সে এতটাই জোরে খুঁচিয়ে ধরল যে চামড়া ছিঁড়ে যাওয়ার উপক্রম। তাতে দাঁত চেপে সে বিড়বিড় করে নিজেকে বোঝাতে লাগলো, না, আমি আর সে অসহায় হিয়া নই, আমি ভাইপার। এই লোকটাই আমার ধ্বংসের কারণ। এই লোকটার জন্যই আমার আজ এই পথে নামতে হয়েছে। আজ যদি আমি ভয় পেয়ে পালিয়ে যাই তবে গত 7 বছরের সেই নরকবাসের আর কোনো মূল্য থাকবে না।
চোখ বন্ধ করে হিয়া লম্বা একটা শ্বাস নিল। প্যানিক অ্যাটাকের তীব্রতা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। সে নিজের ভেজা হাত দুটে মুখটা মুছল। আয়নায় নিজের প্রতিফলের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো আপ্রাণভাবে। তার চোখের ভয়ানক চাহনি মুছে গিয়ে সেখানে ধীরে ধীরে জায়গা করে নিল এক জ্বলন্ত প্রতীক্ষা, প্রতিহিংসা। কক্ষে আরমান খান, আসাদ খান এবং সেই গেস্ট অস্থির আগ্রহ অপেক্ষা করছে। তারা হয়তো ভাবছে ভাইপার হঠাৎ অসুস্থ বোধ করছে, কিন্তু কেউ কল্পনা করতে পারছে না এই ওয়াশরুমের রুদ্ধদ্বারের প্রকটে ভাইপার পুনরায় জন্ম নিচ্ছে। হিয়া উঠে দাঁড়ালো, আয়নার দিকে স্থির হয়ে দৃষ্টিতে তাকালো, অথচ শীতল গলায় নিজেকে বলল, আজ আর পালানো নয়, আজ মুখোমুখি হওয়ার পালা। যে নরক আমাকে উপহার দিয়েছিল সে নরকের আগুনে ওকে পুড়তে হবে খুব দ্রুত। সে ধীরে ধীরে ওয়াশরুমের দরজা খুলল এবং ভেতরের বাইরের দিকে পা বাড়ালো। তার প্রতিটি পদক্ষেপে এখন আগের চেয়ে বেশি হিসাবি আর ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে হিয়া এবার রুমে পা রাখলো। তার চলনভঙ্গি আগের মতোই আত্মবিশ্বাসী ছিল, যদি তার ভেতরে তখন একটা প্রবল মানসিক ঝড় বয়ে যাচ্ছিল। সে সোফায় বসলো ঠিকই, কিন্তু এবারের জন্য সে গেস্টের দিকে সরাসরি তাকালো না। চোখের দৃষ্টি স্থির রেখে এক নীরব অবজ্ঞার সাথে সে ব্লু স্টার ডায়মন্ড টেবিলের উপর ঠেলে দিল। কিন্তু গেস্টের চোখ হিয়ার ওপর থেকে এক মুহূর্তের জন্য সরছে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়ার আগ্রহ করে পরখ করছে। তার এই পাথর শীতল মুখবয়সে আড়ালে লুকিয়ে থাকা 7 বছর আগের মানুষটি খুঁজে বের করার মরিয়া চেষ্টা করছে সে। হঠাৎ আরমান খান একটা অদ্ভুত প্রস্তাব দিয়ে বসলো। সে হিয়ার দিকে একটু ঝুঁকে এসে বলল, ভাইপার, আজ আমার জীবনের অন্যতম একটা খুশির দিন। আমি তোমার সাথে কাপল ডান্স করতে চাই। রিয়ার ভুরু কিছুটা কুঁচকে গেল। সে সাথে সাথেই তার ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি ফিরে এলো। আরমানের চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, আমার সাথে ডান্স করতে গেলে কিন্তু অনেক বড় ঝুঁকি নিতে হবে মিস্টার আরমান। তুমি কি সেই ধকল সইবার জন্য প্রস্তুত? আরমান তখন পুরো ঘোরের মধ্যে। সে হাস্যখুশিভাবে উত্তর দিল, আমি জানি আগুনের সাথে খেলতে গেলে একটু তো পড়তে হবে, আর সেই পোড়াটুকু আমি আনন্দের সাথে মাথা পেতে নেব। পরিস্থিতির খাতিরে এবং নিজের স্বাভাবিকতা বজায় রাখতে হিয়া শেষ পর্যন্ত রাজি হলো। সে উঠে দাঁড়ালো এবং আরমানের সাথে ডান্স ফ্লোরে পা রাখলো। আরমান যখন তার হাত ধরলো তখন হিয়ার নীল মিউজিকের তালে তালে সে মৃদুভাবে নিখুঁতভাবে পা মেলালো। তার প্রতিটি মুভমেন্ট ছিল অসাধারণ, ঠিক যেমনটা তার চরিত্রের সাথে মানানসই। সোফায় বসে সেই গেস্ট এক তীক্ষ্ণ দৃষ্টিতে ডান্স পর্যবেক্ষণ করছিল। তার চোখের দৃষ্টিতে ছিল গভীর কিছু, যা হয়তো কেবল হিয়া বুঝতে পারত। অন্যদিকে আসাদ খান বেশ খুশি। ছেলেকে এত খুশি আর উত্তেজিত দেখে তিনি মনে মনে বেশ তৃপ্ত হলেন। তিনি ভাবছেন, আজকের চুক্তিটা সফল হলো, আবার ছেলেও এমন এক অভাবনীয় সঙ্গ উপভোগ করছে। নাচতে নাচতে হিয়া অনুভব করছিল সেই গেস্টের ভারী দৃষ্টি, যা তার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে দিচ্ছিল। কিন্তু সে নিজেকে শক্ত করে রাখলো, কারণ সে জানে এই রাতের আসল খেলা তো কেবল শুরু হলো। অবশেষে হিয়া প্রস্থান করলো। হিয়ার চলে যাওয়ার পর হোটেলের এক রাজকীয় সুইটটি থমথমে নীরবতায় ডুবে গেল। হিয়া তার কাজ গুছিয়ে বেরিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া এই শীতল আবেশটুকু গেস্টের মনের ভেতর এক তীব্র জেদের জন্ম নিয়েছে। এমন মানুষ সে সচরাচর দেখে না, যাকে দেখার পর নিজের সমস্ত চাওয়া এক নিমেষে মরীচিকার মতো অস্পষ্ট হয়ে ওঠে। এই গেস্টের স্বাভাবিক হলো যার ওপর তার নজর পড়ে তাকে যে কোনো মূল্যে নিজের মুঠোয় আনে। কিন্তু ভাইপারের এই পাথর শীতল ব্যক্তিত্ব আর রহস্যময় দৃষ্টি তাকে বুঝিয়ে দিয়েছে এই শিকার ধরা মোটেও সহজ হবে না। গেস্ট আরমানের দিকে ঝুঁকিয়ে এসে নরম গলায় জিজ্ঞাসা করলো, ভাইপারকে আমার চাই, যেভাবে হোক তাকে আমার চাই। কিন্তু আয়মান যখন ভাইপারের মাদকতায় পুরোপুরি আচ্ছন্ন। তার কাছে ভাইপার মানে এক নিষিদ্ধ নেশা, যাকে সে কোনোভাবেই অন্য কারো হাতে তুলে দিতে রাজি নয়। গেস্টের নির্দেশের বিপরীতে আরমান কঠোরভাবে মাথা নাড়ায়। তার চোখে তখন ভাইপারকে নিজের করে পাওয়ার একটা উন্মাদ জেদ। আরমানের এই উদ্ধত্ত দেখে গেস্ট বুঝে গেল একে দিয়ে কাজ হবে না। সে আর কোনো বাক্য ব্যয় করল না, বরং তার রহস্যময়ী চাহনি এই শীতল ব্যক্তিত্ব নিয়ে ধীরে ধীরে পা বাড়ালো বাইরে। ক্রোধ আর উত্তপ্ত আকাঙ্ক্ষায় সে হোটেলের অন্য একটি রুম বুক করলো এবং বারের এক মেয়েকে নিয়ে নিল নিজের কামনায়। কিন্তু মনের পর্দায় তখন শুধু ভাইপারের সে বাঁকা হাসি, নাচের প্রতিটি ভঙ্গি আর তার শরীরে লেপ্টে থাকা পারফিউমের তীব্র ঘ্রাণ। সবচেয়ে বড় কথা, ভাইপারের চেহারার সাথে হিয়ার সেই বিস্ময়কর মিল তাকে প্রতিনিয়ত অস্থির করে তুলছে। মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ার মুহূর্ত সে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। সে কল্পনা করতে চাইল
তার নিচে শুয়ে থাকা এই নারীটি আসলে হিয়ারূপী ভাইপার। মেয়েটির শরীরের ভাঁজে তার গ্রীবা, সে কেবল হিয়ার ঘ্রাণ খুঁজে পাচ্ছে। সে মেয়েটিকে ভোগ করছিল এক পৈশাচিক আক্রোশে। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি তাড়নায় ফুটে উঠছিল ভাইপারকে পাওয়ার এক অসুস্থ, বিকৃত আর উন্মত্ত আসক্তি। সে এমন এক মরীচিকার পেছনে ছুটছে যেখানে শরীরটা অন্য কারো হলো, তার কামনার সমস্ত ক্ষুধা কেবল ভাইপারের জন্য। এদিকে হিয়া নিজের গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আছে। রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে থাকতেই তার ভেতরটা কেমন জ্বলে যাচ্ছে। কেবল উইপোকার মতো ভেতর থেকে সবটুকু খেয়ে ফেলার চেষ্টা হচ্ছে। হিয়া আরমানের সেই অন্ধ অবসেশন পুঁজি করে নিজের ছক কষবে। সে আরমানকে ধীরে ধীরে একটা বিশ্বাস করাতে শুরু করবে যে আসাদ খান কেবল ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী নয়, বরং ভাইপারকে পাওয়ার পথেও তিনি একমাত্র কাঁটা। হিয়া এমন এক পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে আরমানের মনে হবে সে যদি তার বাবার সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে না পারে এবং বাবার সিদ্ধান্তগুলো উল্টো দিতে না পারে, তবে ভাইপারকে সে কোনোদিনও নিজের করে পাবে না। হিয়া আরমানকে ক্রমাগত উস্কে দিতে যাবে। আরমান নিজেই তার গোপন লেনদেন সম্পর্কে, অবৈধ সম্পত্তি হিসাব আর আন্ডারওয়ার্ল্ডের নেটওয়ার্কের তথ্যগুলো হিয়াকে দেবে। হিয়া আরমানকে এই মিথ্যা বিশ্বাসে ডুবিয়ে রাখবে যে তথ্যগুলো পেলে সে তার বাবাকে সরিয়ে এক নতুন পৃথিবী গড়বে যেখানে তারা দুজনে স্বাধীন। কিন্তু পর্দার আড়ালে হিয়ার লক্ষ্য থাকবে অন্য। সে আরমানের মাধ্যমে সংগৃহীত সেই নথিগুলো এমনভাবে সাজাতে লাগবে যা সরাসরি পুলিশ ও গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়ে আসাদ খানের কোনো নিস্তার থাকবে না। হিয়ার পরিকল্পনা হলো আসমান নিজের হাতেই তার বাবার সাম্রাজ্যের গোপন কাঠখুড়ি চাবিকাঠি হিয়ার হাতে তুলে দেবে, আর হিয়া সেই চাবি নিয়ে পুলিশের জন্য এমন একটা দরজা খুলে দেবে যা আসাদ খানের জীবনের সব অধ্যায় চিরতরে বন্ধ করে দেবে। হিয়া খুব সন্তর্পণে এই বিষ ছড়িয়ে দেবে। আরমান ভাবছে যে ভাইপারকে জয়ের জন্য তুরস্কের তাস খেলছে, অথচ সে আড়ালে নিজের বাপ সর্বনাশ ডেকে আনছে। ইয়া চাইছে এই ধ্বংসযজ্ঞ এমনভাবে ঘটুক যেখানে আরমান নিজের হাতেই তার বাবার পতন দেখবে। আর শেষ মুহূর্ত আরমান যখন বুঝতে পারবে সে কার হাতে পুতুল দিয়েছে, ততক্ষণে আসাদ খানের সাম্রাজ্য ছাই হয়ে যাবে, কিছু অবশিষ্ট থাকবে না। হিয়া দূর থেকে বসে সেই অনিবার্য পতনের চিত্রলেখা দেখবে যেখানে আরমান তার বাবার রক্তে নিজের নাম লিখবে। পরদিন রাতে হার্স ম্যানশনের অন্দরমহলে লিওন আর মায়ের গায়ে হলুদের আসর সাজানো হলো। বাইরের কনকনে শীতল রাত, কিন্তু ভেতরের উষ্ণ আলো আর গাঁদা ফুলের সুবাস। লিওনের মা সিরিন হায়াস নিজে উপস্থিত থেকে বাঙালি ঐতিহাসিক আদলে অনুষ্ঠানটি সাজিয়েছিলেন। অতিথিদের সংখ্যা হাতে গোনা, বিশেষ করে লিওনের বোনের অ্যামেলিয়া থেকে এবং স্বামীর রুদ্রনীলের উপস্থিতি বাড়ির পরিবেশটা বেশ ঘরোয়া করে তুলেছে। ভিড়ের মাঝে সিআইডি অফিসার রওশন আর নোভাকেও দেখা যাচ্ছে, যারা মূলত নজরদারির ছলেই সেখানে উপস্থিত। লিওন নিজের রুমে তৈরি হচ্ছিল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতেই তার মনে হলো অনেকদিন হলো সেই রহস্যময় ভাইপারের ছায়া তার আশেপাশে দেখা যাচ্ছে না। এতদিন পর সবকিছু কি তবে স্বাভাবিক হতে শুরু করেছে? কিন্তু এই ভাবনার ভেতরে একদলা অস্থিরতা কাজ করছে। ভাইপারে ধরা নেশাটা এখন তার ভেতরে চলছে। সে কি আসলে এই ভাইপারের হাত থেকে নিস্তার পেয়েছে, নাকি এটা কোনো বড় ঝড়ের আগের নিস্তব্ধতা? হলুদের অনুষ্ঠান শেষ হয়ে সবে আয়োজন হলো। লিওন পরম মমতায় মায়াকে হুইলচেয়ার থেকে তুলে নিচের রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। মায়া আজ কিছুটা অন্যরকম উঠে। সে প্রথমের মতো সাহস সঞ্চয় করে লিওনের গালে আলতো করে একটা চুমু খেলো। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল লিওন। সে চাইছিল এই ছোঁয়ার উষ্ণটা অনুভব করতে, মায়ের প্রতি নিজের ভেতরের অবদমিত ভালোবাসা জাগিয়ে তুলতে, কিন্তু একরাশ শূন্যতা তাকে গ্রাস করলো। মায়ের সেই চুমু লিওনের কাছে কোনো রোমান্টিক সংকেত হয়ে ধরা দিল না, বরং ছোট বোনের ভাইয়ের প্রতি অকৃত্রিম স্নেহের মতো অনুভূত হলো। লিওন ছোটবেলা থেকেই মায়াকে আগলে রেখেছে, তাকে নিজের চেয়েও বেশি স্নেহ করেছে। আর সেই স্নেহের বাঁধন এতটাই মজবুত যে মায়ের প্রতি অন্য কোনো মোহ বা ভালোবাসার অনুভূতি তৈরি করতে গিয়ে সে বারবার ব্যর্থ হচ্ছে। লিওনের বুকের ভেতরটা দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠল। সে কি সত্যি মায়াকে কেবল বোন হিসেবে আজীবন দেখতে থাকবে, নাকি এর পেছনে অন্য কোনো জটিল মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে রয়েছে? লিওন যখন রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো, তার বুকের ভেতরটা তখন চলছে। মায়ের সেই চুমুর স্পর্শ এখনো তার গালে লেগে আছে, কিন্তু সেখানে নেই কোনো প্রাণের স্পন্দন। তার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন হিয়া তাকে খুব কাছ থেকে জড়িয়ে ধরেছিল।
সেই অল্পসই স্পর্শে লিওনের শরীরের প্রতিটি কোষ তীব্র শিহরণে কেঁপে উঠেছিল। মায়ের সে চুমুতে তার এক অংশ খুঁজে পেল না সে। নিজের উপরে এক চরম রাগে লিওনের হাতের মুষ্টি বদ্ধ হয়ে এলো। গভীর রাতে নিস্তব্ধতায় হিয়ার কক্ষের ভেতরে এক রুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। ইভানার দেওয়া খবরটা হিয়ার কানে তপ্ত সীসার মতো ঢুকলো। লিওনার মায়ের গায়ে হলুদ শেষ হয়েছে, আর কালই তাদের বিয়ে। খবরটা শোনার সাথে সাথে হিয়ার ভেতরে নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে গেল। সে মায়াকে পঙ্গু বানিয়েছিল এই বিয়েটা আটকানোর জন্য, কিন্তু সেই বাধা লিওন আর তার পরিবারকে দমিয়ে রাখতে পারেনি। রাগে হিয়ার মাথার আসবাবপত্র এলোপাথারি ছুটছে। তার চোখের সামনে ভেসে উঠল লিওনের সাথে মায়ের হাসিখুশি মুখগুলো, যা তার বুকটাকে হিংসায় দগ্ধ করছিল। হিয়া নিজের সর্বশক্তি দিয়ে আয়নার এক প্রচণ্ড ঘুষি মারল। আয়নার কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল, আর হিয়ার হাতের মুঠো থেকে রক্ত ঝরতে শুরু করলো। কিন্তু সেই শারীরিক যন্ত্রণা হিয়ার ভেতরের ক্ষোভের কাছে কিছুই নয়। রক্তাক্ত হাতটা আয়নার ফ্রেমে রেখে হিয়া হিমশীত স্বরে বিড়বিড় করলো, লিওন, তুমি কি নিজেকে ভাবছো? আমার পরিকল্পনা ব্যর্থ হতে পারে না। আমি মায়াকে পঙ্গু করেছিলাম তোমাকে না পাওয়ার জন্য, তোমাকে হারানোর জন্য। কালকের সূর্যাস্ত তোমার বিয়ের দিন হতে পারে, কিন্তু সূর্যোদয় হবে তোমার সর্বনাশের। হিয়ার চোখে তখন পাল্টে জেদ। সে ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, সব ব্যবস্থা কর। কাল কোনোভাবে এই বিয়ে দেওয়া যাবে না। লিওন আমার, তাকে যেভাবে হোক আমার কাছে তুলে আনতে হবে। আমার জিনিস, আমার অধিকার, আমি ছিনিয়ে আনবো। কালকে রাতটা হবে লন্ডনের ইতিহাসে সবচেয়ে বিভীষিকাময় রাত। তার কণ্ঠ এখন কোনো মায়া নেই, আছে কেবল এক ধ্বংসাত্মক প্রতিজ্ঞা। হিয়া তার ফোনটা তুলে নিয়ে কাউকে কল করলো। তার কণ্ঠস্বরে তখন ভয়ঙ্কর শীতলতা, যেখানে লিওনের ভবিষ্যৎ আর মায়ার ভাগ্য দুই একসাথে ঝুলে আছে। সে কালকের লড়াইয়ের জন্য দাবার বোর্ড গুছিয়ে ফেলেছে। যে করে হোক এই বিয়ে সে নিজেই থাকতে দেবে না। যতই হোক না কেন এই বিয়ে সে নিজের জীবন থাকতে হতে দেবে না। এতক্ষণ পড়ছিলাম আই এম লাভ উইথ এ ক্রিমিনাল, লিখেছেন সাবিরা সাবি। পর্ব 14। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।